বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ সারা দেশে নানা আয়োজন। শহীদ জিয়া যে আদর্শে, বেগম খালেদা জিয়া যে আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বে বাংলাদেশকে ইনশাল্লাহ শহীদ জিয়ার মতো আবার একটি স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নিম্নচাপ দুর্বল হলেও উত্তাল সাগর নৌযোগাযোগ বিঘ্নিত, নিম্নাঞ্চল ডুবে ভোগান্তিতে কয়েক হাজার পরিবার। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়াতেই হালদায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহে নেমেছে ৫ শতাধিক জেলে, উৎসবের আমেজ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে বিপথগামী কিছু সেনা সদস্য নৃশংসভাবে হত্যা করে আধুনিক বাংলাদেশের এই রূপকারকে। মাত্র ৪৫ বছর বয়সে অল্প সময়ে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয় সফল এ রাষ্ট্রনায়ককে হত্যার মধ্য দিয়ে ব্যাহত হয় আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রা। ক্ষণজমা এই পুরুষ আর কিছুদিন সময় পেলে দেশ অনেক দূর এগিয়ে নিতে যেতে পারতেন বলে মনে করছেন তার সহযোদ্ধারা। সাইফুর রিপনের রিপোর্ট। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর আহমেদ ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান কমল। ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। জিয়ার শিক্ষাজীবন শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। ১৯৫২ সালে করাচি একাডেমি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ডিজে কলেজে। ১৯৫৩ সালে অফিসার হিসেবে যোগ দেন পাকিস্তান সামরিক একাডেমিতে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম হত্যাযজ্ঞ শুরু করলে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় দিশেহারা হয়ে পড়ে জাতি। এমন প্রেক্ষাপটে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন জিয়াউর রহমান। জেট ফোর্সের অধিনায়কের দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন ১ নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের বিজয়ের পর ফিরে যান স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর চাকরিতে। স্বাধীনতা পরবর্তী দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনে দুর্ভিক্ষ পীড়িত দেশে ৭৫-এ কু পাল্টা কুর মতো চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ফের দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্ব নিয়ে শক্ত হাতে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন তিনি। ১৯ দফা কর্মসূচি নিয়ে প্রথমে জাগদল ও পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে শুরু করেন আধুনিক বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। জিয়াউর রহমানের নেয়া খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দুর্ভিক্ষ পীড়িত দেশ অল্প সময়েই খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। শিল্প খাত বেসরকারীকরণের মধ্য দিয়ে শিল্পায়ন, ব্যবসা বাণিজ্যে ঘটান বিপ্লব। শ্রমশক্তি ও পোশাক রপ্তানির মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রযাত্রায় উন্মোচন করেন নতুন দিগন্ত। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রায় সব ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নে গড়ে তোলেন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। কর্মসংস্থান ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পররাষ্ট্রনীতিকে নিয়ে যান অন্য মাত্রায়। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেক দূর। দেশ, জাতি ও সহযোদ্ধারা আজও তার অভাব অনুভব করেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কাজ তিনি করেছেন, এটা কন্টিনিউ করলে দেশ অনেক এগিয়ে যেত। মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছে যেই কারণে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠিত করছে, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করে। জিয়াউর রহমানের সততার অনন্য নজির স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার অগ্রযাত্রা হোঁচট খায় ১৯৮১ সালের ৩০ মে। দেশি বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে একদল বিপদগামী সেনা সদস্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশব্যাপী নানা আয়োজনে পালন হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। নাটোর, মাদারীপুর ও নড়াইলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। রাজশাহী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে খাবার। এছাড়াও বরিশালে অনুষ্ঠিত হয়েছে বই প্রদর্শনী।
সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ মারুফের রিপোর্ট। নাটোরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো বেজ ধারণ, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে শাহাদাত বার্ষিকী। রাজশাহীতে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নগরীর অলকার মোড়ে শ্রমিক দলের আয়োজনে এ কর্মসূচি হয়। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তারা অত্যন্ত তাকিয়ে আছে। আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন হবে। বরিশালে আলাদাভাবে জেলা ও মহানগর বিএনপি নানা আয়োজন করে। এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই প্রদর্শনী। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আমরা এখন আলোচনা এবং দোয়া অনুষ্ঠান করব। এরপরে আমাদের মাঝে খাদ্য বিতরণ আছে। মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জেলা বিএনপি। নড়াইল শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা বিএনপি ও নগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নে মিলাদ মাহফিল, দোয়া এবং খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে উপকূল অতিক্রম করলেও উত্তাল রয়েছে সাগর। উপকূলে দমকা হাওয়া আর ঝোড়ো বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে মাছের ঘের। হাতিয়ার সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের নৌযোগাযোগ। বরিশাল, বরগুনা সহ অন্যান্য জেলায় অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকায়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে শুক্রবারও কক্সবাজার উপকূলে দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি হয়। বাতাসের তীব্র গতিতে উপকূলীয় অঞ্চলে ঘরবাড়ি সহ গাছপালা উপড়ে পড়ছে। ভেঙে গেছে মেরিন ড্রাইভ সড়ক সহ অনেক গ্রামীণ সড়ক। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৩-৪ ফুট বেশি উচ্চতায় উঠেছে। মহেশখালী, ঘটিভাঙা সহ বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নচাপে ভোলায় অস্বাভাবিক হারে বেড়েছে নদ নদীর পানি। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ক্ষতি হয়েছে ৫ শতাধিক ঘরবাড়ি। মনপুরা, তজুমউদ্দিন ও দৌলত খান পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ২০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানিতে ভেসে গেছে পুকুর, মাছের ঘের, গবাদি পশু। ২ দিন যাবৎ বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ১ থেকে ১,৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বা এটা কম বেশি হতে পারে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণের চাল আমাদের বরাদ্দ আছে। আমরা সকলকেই চাল দিয়ে এই মুহূর্তে সহযোগিতা করছি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়। নিম্নচাপ কেটে গেলেও নদীতে এখনো প্রচন্ড ঢেউ ও বাতাস রয়েছে। নদীতে প্রচুর উত্তাল, বাতাসের কারণে কোনো কিছু সি ট্রাক, ছোট নৌকা কোনো কিছুই ছাড়তেছে না। এই জন্য মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। এখান থেকে কোনো যাতায়াত নাই, স্পিড বোট বা ট্রলার বা কোনো ক্রুজার কিছুই চলতেছে না। ঘাট সংক্রান্ত যে সমস্ত কর্তৃপক্ষ আছেন, আমরা সবার কাছে অনুরোধ করব হাতিয়ার মানুষের জন্য স্থায়ী একটা সমাধান হয়। বরিশালে বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ রুটে এখনো বন্ধ লঞ্চ চলাচল। টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। লঘুচাপের প্রভাবে চাঁদপুর ঢাকা নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি ৪০ সেন্টিমিটার বেড়েছে। চরাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরার আশাশুনিতে টানা বৃষ্টিতে মাছের ঘের প্লাবিত হলেও রিংবাঁধ দ্রুত বেঁধে ফেলায় ক্ষতির পরিমাণ কমেছে। তবে অতিবৃষ্টিতে শ্যামনগরে কিছু ঘের পানিতে একাকার। প্লাবিত হয়েছে সুন্দরবনের কিছু অংশ। এদিকে বরগুনায় সকালে বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা। অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ। ঢাকা থেকে ছেড়ে আসেনি বরগুনাগামী কোনো লঞ্চ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দিনভর টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি শুরু হয় শুক্রবার ভোর থেকে। সকালেই স্কুল ও অফিসে যাওয়ার সময় দেখা দেয় তীব্র জলাবদ্ধতা ও যানজট। নগরের কান্দিরপাড়, রাজগঞ্জ, ঠাকুরপাড়া, ধর্মপুর, চকবাজার, শাসনগাছা ও বাদুরতলা এলাকায় রাস্তায় জমে থাকা পানি রীতিমতো ছোট খালে রূপ নিয়েছে। পানিতে সড়ক ঢেকে যাওয়ায় ম্যানহোলে পড়ে যান এক নারী। এছাড়াও নানা ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। কুমিল্লা ভোলা জলাবদ্ধতা নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুমন কবির ও ছোটন সাহা। আমরা শুরুতেই যাচ্ছি কুমিল্লায়। সুমন, এখন কি পরিস্থিতি নগরীর? জেসিকা, আপনি যেটা বলছেন, আসলে কুমিল্লা নগরী আসলে জলাবদ্ধতা নগরীতে পরিণত হয়েছে। আসলে গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কুমিল্লা যে আবহাওয়া কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা 181.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা আসলে যত্রতত্র আসলে দুর্ঘটনা ঘটছে এবং সেই কারণ হচ্ছে কুমিল্লা ড্রেনেজ ব্যবস্থা আসলে সঠিকভাবে না করার কারণেই কুমিল্লায় অল্প বৃষ্টিতে আসলে জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। এবং আমরা দেখছি সকাল থেকে আসলে দুর্ঘটনা আসলে অনেকের আহত হয়েছে, মেডিকেলে ভর্তি হতে দেখেছি আমরা। সেই সাথে তারা বলছেন, নগর পরিকল্পনা যারা করছেন তারা বলছেন, সেই দিক থেকে যদি আমরা একটা কথা বলি, তারা বলছে কুমিল্লা যত্রতত্র আসলে বিল্ডিং করা হয়েছে রোড বিল্ডিং কোড না মেনে এবং ড্রেনেজ ব্যবস্থা না করার কারণেই আসলে আজকে নগরের অবস্থা। তবে যদি বর্ষার শুরুতে অবস্থা হয় তাহলে আসলে সারা বছরে এই নগরের যে জলাবদ্ধ 27টি ওয়ার্ড আসলে জলাবদ্ধতা তলিয়ে যাবে কুমিল্লা নগর। এবং সেদিক থেকে বলে কুমিল্লা যারা রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি কুমিল্লা নগরের সকলের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন অতি সত্বর এটা ব্যবস্থা গ্রহণ করবেন। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব পালন করছেন এবং সেদিক থেকে যারা ওয়ার্ড প্রতিনিধি আসলে না থাকার কারণে আসলে জলাবদ্ধতার আরেকটু কারণ হচ্ছে, আমরা দেখেছি গত বছরগুলোতে আসলে এই বিসিক নগরী হচ্ছে সবগুলো কুমিল্লার যতগুলো খাল রয়েছে সবগুলো খাল আসলে খনন করা না করার কারণে আসলে নগরের এই জলাবদ্ধতা পরিবেশ হয়েছে। কুমিল্লা আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেদিক থেকে যদি বলি, কুমিল্লার আমরা দেখেছি আশেপাশে যত এলাকা রয়েছে সবগুলো হচ্ছে নিম্ন অঞ্চলে প্লাবিত হয়েছে। তাছাড়া বড় বিষয় হচ্ছে কুমিল্লা যে গোমতী নদী রয়েছে এখন আসলে বিপদ সীমা পড়তে হয়নি। এবং এছাড়া কুমিল্লা থেকে সমস্যা আমি চলে যাচ্ছি বোলার ছোটন সাহেব বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে গতকালকে থেকে মেঘনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। গতকালকে যেটি ছিল মেঘনার বিপদসীমার 65 সেন্টিমিটার উপরে, তবে আজকে সেটি আমরা জেনেছি যদিও আজকে পানি কম, কিন্তু তারপরও বিপদসীমা কিন্তু অতিক্রম করেছে। কিন্তু বিপদসীমার আপনার 12 সেন্টিমিটার উপরে রয়েছে। আজকেও কিন্তু দ্বিতীয় দিনের মতো উপকূলের বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত হয়েছে। আমি রয়েছি ভোলার তজুমুদ্দিন উপজেলায়। এখানেও গতকালকে যে লঘুচাপের প্রভাবে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটির কারণে কিন্তু এখানেও নদ নদীর পানি বেড়ে কিন্তু এই বেড়িবাঁধটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখানে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আমরা এলাকার বাসিন্দার সাথে একটু সংক্ষেপে জানতে চাইবো, একটু সংক্ষেপে আপনার সাথে কথা বলতে চাই, আপনারা কি আতঙ্কিত রয়েছেন কিনা? আমরা অবশ্যই আতঙ্কিত। এখানে জোয়ারের পানি এই বেড়িবাঁধে আঘাত হেনে বেড়িবাঁধটি ছুটে গিয়েছিল গতকালকে এবং কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, কয়েকটি বাড়িঘর ডুবে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। এখানে আমরা যেটি দেখতে পাইতেছি সেটা পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে আমরা আজকে আতঙ্কিত অবস্থায় আছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে কিছু অভিযোগও রয়েছে এলাকাবাসীর যে পানি উন্নয়ন বোর্ডের কিছু অবহেলার কথাও কিন্তু এখান থেকে বলা হয়েছে। তো আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে সমগ্র জেলায় কিন্তু গতকালকে প্রায় 1 থেকে 1,500 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি তালিকা তারা তৈরি করেছেন এবং একই সাথে দ্রুততার সহিত তারা কিন্তু দুর্গত এলাকায় কিন্তু চাল এবং শুকনো খাবার কিন্তু বিতরণ করেছেন এবং তিনি বলছেন যে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তালিকাও কিন্তু তারা করছেন। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছিলেন আমাদেরকে যে সমস্ত এলাকায় যে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে মনপুরা, চরপেশন, দৌলত খান এবং তজুমুদ্দিন উপজেলায় যেহেতু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাঁধগুলো তারা দ্রুত মেরামতের চেষ্টা কিন্তু তারা করছেন। তবে পানি বৃদ্ধির ফলে কিন্তু উপকূলের বাসিন্দারা কিন্তু অনেকটাই আতঙ্কিত, কারণ তারা দেখছেন যে এই উঁচু জলোচ্ছ্বাসে তারা বারবারই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একই সাথে গতকালকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এ ছিল আমার কাছে যে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে
লঘুচাপের প্রভাবে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা, সে নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা ফিরছি স্টুডিওতে জেসিকার কাছে। জেসিকা। ফেনী, খাগড়াছড়ি ও হবিগঞ্জ সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 49 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে বৃহস্পতিবার ভোরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ছাগলনাইয়া বিএসএফ তাদের প্রথমে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত এলাকায় তাদের বাংলাদেশে পুশিন করে। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও 14 জনকে অবৈধভাবে পুশিন করেছে বিএসএফ। আর হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকায় ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে 22 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তেরো জনকে পুশিং করা হয়েছে। এই 13 জনের ব্যাপারে আমরা তাদের এলাকায় তাদের যে ঠিকানা আমাদেরকে দিছে, তারা সেই ঠিকানা অনুযায়ী আমরা তাদের কুড়িগ্রাম ওই থানাগুলোতে আমরা তাদের মেসেজ পাঠাইছি। তাদের যদি বাড়িঘর ঠিকানা ঠিক থাকে তাহলে তো তাদের বাড়িঘরে পাঠানো হবে। চাঁদা দাবি ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন পার্বতীপুর উপজেলার এনসিপির মুখ্য সংগঠক মোহাম্মদ তরিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মহেশপুর মোড়ে সেনা কল্যাণ সংস্থার গাড়ির গতিরোধ করে চাঁদা দাবি ও মালামাল ছিনতাইয়ের সময় হাতে নাতে তাকে আটক করে যৌথ বাহিনী। পরে পার্বতীপুর থানায় তাকে হস্তান্তর করে যৌথ বাহিনী। চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। শুক্রবার বেলা 11:30টার দিকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট 3-এ তাকে হাজির করা হয়। 2013 সালে সিংহের উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। এ ঘটনায় গত 25 অক্টোবর দায়ের করা মামলায় তার 4 দিনের রিমান্ডে ছিলেন মমতাজ। দেশের একমাত্র রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার রাত 2টার দিকে আমতুয়া পয়েন্টে প্রথম ডিম ছাড়ে মা মাছ। এরপর নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ডিম। নদী পাড়ে শত শত জেলে রাতেই ডিম সংগ্রহে নেমে পড়েন। দুপুর পর্যন্ত সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় তারা। হালদা নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পূর্ণিমা বা অমাবস্যা রাতে পাহাড়ি ঢল ও বজ্রসহ বৃষ্টির সময় মা মাছ ডিম ছাড়ে। এ সময় ডিম পরবর্তী সময়ে হ্যাচারিতে নিয়ে সংরক্ষণ ও পোনা মাছ উৎপাদনে ব্যবহার করা হয়। বিগত স্বৈরাচারের আচরণের মতো ইশরাকের মেয়র শপথ নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শুক্রবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম মোল্লা। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।